আমার আজকের অতিথি আওয়ামী লীগ সভানেত্রী রাস্থা ভাজন এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদেরকে শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি হয়েছে। এই 2 বছরে আওয়ামী লীগের অবস্থান, মানে এই 2 বছর অনেক কিছু হয়ে গেছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পলাতক আছে, শীর্ষ নেতৃত্ব অনেকে মামলা, গ্রেপ্তার, হামলা, নানান রকম ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সেগুলো একে একে আপনার কাছ থেকে আসার চেষ্টা করবো। শুরু করতে চাই এই 2 বছর পূর্তি উপলক্ষে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ, এমনকি মূলধারার গণমাধ্যমে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বহুল প্রচলিত জুলাই সিডিআই শব্দটি ব্যবহার করছেন এবং এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের পেজে আবার দেখলাম বেশ প্রশংসাও হচ্ছে। আপনাকেও দেখেছি এই বিষয়টি প্রমোট করতে, আপনি আপনার টি শার্টেও লাগিয়েছেন এই শব্দগুচ্ছ। এটি আসলে প্রথমে একটু জানতে চাই, এইটার আবিষ্কারক কে? এই জুলাই সিডিআই এর আবিষ্কারক কে? আপনি? না, আমি এটার আবিষ্কারক নই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার এই টোকাই যারা আছে, যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি, আমি জঙ্গিদের আন্দোলন বলি, আর জঙ্গিদের সমাবেশ বলি। আসলে আন্দোলন শব্দটা অসম্ভব রকমের একটা পবিত্র শব্দ আমার কাছে। এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। এইটার বিরুদ্ধে যারা একেবারে আমি যেটা দেখেছি, প্রথমে কয়েকটা ইয়াংদের পেজ ছিল, সেখানে মুজিবিয়ানস, তারপরে মুজিব স্প্রিং, এই ধরনের কয়েকটা পেজে আমার দেখা প্রথমে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দটার একটা সরল মানে আমার সবসময় মাথায় এসেছে যে এই জুলাইকে পরিত্যাগ করি। হ্যাঁ, কিন্তু এক একটা ট্রান্সলেশন তো এক এক রকম হয়, বোঝা পড়ারও ভিন্নতা থাকে, সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে পরিত্যাগ করছি, অর্থাৎ এই যে জঙ্গি, টোকাই, চোর, ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালো সমর্থক শব্দ নাই, মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার আপনি বলছেন জুলাই পরিত্যাগ করি, এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি। তো পরিত্যাগ করা নিজেই একটা, আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই এফসিইউ কে? তো ওইটা তো আপনার মাথার, ওইটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, ঠিক আছে, কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা, বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড, আমেরিকাতে মানুষজন ঘুরে বেড়াচ্ছে এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। তাহলে ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, না ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না, শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না এটাকে। আমি এই যে জুলাই সিডিআই, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে যদি খারাপ শব্দ যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন? আমি যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম, তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই যাত্রাতে আমার 2 রকম চেহারা থাকবে? পারি না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি চিন্তা ভাবনাটা খুবই পরিচ্ছন্ন। আপনি কি ভাবছেন বাই দ্য ওয়ে? সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি এইসব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না, আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু ভাবেন? আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ পরিত্যাগ? আমি জানি না। আপনি জানেন? আমি অবশ্য জানি না, আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আমি অন্য কিছু আসেইনি, আমি জানি না কেন। পরিত্যাগ করা মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে সিডিআই তো কোনো অর্থই নাই আসলে। মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? অর্থ নাই তো। এই জিনিসটাকে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা, মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে আক্রমণ, পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের, আপনাদের কারা কারা? আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে ধরেন
অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন, অনেকে এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আর কি। ফলে আমি খুব নাম রেফার করে বলছি না, কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা, আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন আনে দিন খাই মানুষও আছে। সেই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন, নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে, সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে, তারা মাথা নিচু করে বসে থাকবে। এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্তত আমার অভিজ্ঞতাতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করব বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন, আমার কাছে মনে হয় সেটা খুব বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। কোন্দল কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই, মানে বিভিন্ন পর্যায়ে? ডেফিনেটলি নট। আমি এটাকে এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো পরিণতি হয়েছে? ক্ষমতাচ্যুত হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে? ক্ষমতাচ্যুত হতে হয়নি তো আপনি ভাবছেন? একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপস্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলে মানে ক্ষমতাচ্যুত নাকি ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম আমি আপনাকে বলতে পারি। আমরা সংগ্রামে রত রয়েছি। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামে রত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে না ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয় ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওইটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। এবার আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমরা খুবই ছেড়ে দিয়েছি। আপনার কাছে বাংলাদেশের শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে, শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি, কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি, দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে। এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। আপনার বাংলাদেশে যখন এরশাদ ছিল, ডিক্টেটর ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না। তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না। ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই, দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে মারছে, স্বীকৃতি দিচ্ছে।
এই সরি, সমালোচনা বুঝতে মানে পারছি না। বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন, কিন্তু তবুও তো হ্যাঁ, তারা সমালোচনা না, আমি খুবই শাসন ভাগ। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে পঞ্চম সংশোধনীর রায়। আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয় এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কার ভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই আগস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এর সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটার প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালে 15ই আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তার ভবিষ্যতে বাতিল করা যাবে না, কিন্তু এইটাকে বলে হচ্ছে যে মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটার প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন, আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে তার থাকবেন মানে নিশ্চয়ই। 15ই আগস্টের পর এবং যত একইভাবে সরকার যে আসছে এই যে সব ইউনূস অবৈধ। এসেছে, ইউনূস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার বলেছি। আপনি আবার আমাকে ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই, তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন? মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে দুই পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে? কারণ এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? আপনি একবার ট্রাই করেন না। তারেক রহমানের হয় কিভাবে? তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমার কাছে প্রমাণ আছে। ওই যে উনি ব্লু এন্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে, সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসাইলাম পেয়েছিলেন, অ্যাসাইলাম পাওয়ার পরে উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন, এটা আমরা জানি। এটা তো উনি তো অন্যায় কিছু করেন নাই, তিনি ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন? এখন তিনি এটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সিম্পল। হ্যাঁ, মানে তাহলে এগুলোকে আপনি কোন আইন বলবেন, এগুলোকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা, একেবারেই ব্যাপারটা তা না। ওটা দুঃখের একটা ব্যাপার যে নির্বাচিত তিনবার অবৈধ নির্বাচন করে, মানে ভোটারবিহীন নির্বাচন করে 3বার মানুষের ভোটারবিহীন নির্বাচন ছিল। 14, 18, 24 সেই কবে সরি আমি বুঝিনি কবে। 14, 18, 24 2014 ইলেকশনে বিএনপি তারপর অন্যান্য দল আসেনি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক ভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে। ঠিক আছে, 2018 ইলেকশনে ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানান ভাবে সমালোচনা করেন, দ্যাটস ফাইন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এর আগে আমি আলোচনা করেছি, এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি, এবং আমি নিজে সেই ইলেকশনের নানান ধরনের কেন্দ্রে গেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টিরও না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল, যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? বাংলাদেশের সবচেয়ে বড় দলটি, আপনি আমাকে এটা বলেন 1996 সালের ইলেকশন যে বিএনপি করছে, সেটা কিসের ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল? বলেন না, শুনি একটু আপনার কাছে। 1978 সালের ইলেকশন কি ছিল? আমাদের সব নির্বাচনী প্রশ্নবিদ্ধ, একদম প্রশ্নহীন কোন নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে নির্বাচন নিয়ে কেউ বলেন না। তো বলার সময় তো শুধু আপনি 14, 18, 24 নিয়ে বলেন, 26 নিয়ে বলেন একটু। 14, 18, 24 বলি, কারণ 26 নিয়ে বলেন না। আচ্ছা 26 নিয়ে বলেন। 26 ইলেকশনটা কি হয়েছে? খুব ভালো ইলেকশন হয়েছে। 26 এর নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা তখন এখন আপনি বলবেন, তাই তো? তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল, তাদের অপশনটা গেল কোথায়? তারা কেন ভোট দিতে পারলো না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি। শুধু আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না, সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? আপনি কি জানেন যে সন্ত্রাস বিরোধী আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে? আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) দ্বারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, আর কিছু লাগবে না। মানে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে এই সন্ত্রাস বিরোধী আইনে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? নির্বাহী। এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অতৃপ্তি থাকার কথা, যে এত বড় মেইহেম যারা তৈরি করে,
এত বড় ঘটনা যারা ঘটা, সবচেয়ে বড় ভাবে তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, ব্যারিস্টার তানিয়া আমি সেই লয়ার ছিলেন, আপনি দেখেন সেখানে আপনাকে ওই রায়টা তো পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেশার ছিল, আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না করেন না করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধ অপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে বা আপনার মনে হয় যে এটা কোনো খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেই যুক্তি দেওয়া হচ্ছে যারা 24-এ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে 24-এ কোথায় গণহত্যা হয়েছে শুনি আপনার কাছে? মানে আমার ভাষ্য না, কতজন মারা গেছে? জাতিসংঘ বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 1400 জন, জাতিসংঘ বলেছে 14 জন, জাতিসংঘ যে 1400 জন বলেছে গণহত্যা শব্দটা নিয়ে আমরা সরকারি যে গেজেট সেখানে বলা হচ্ছে 844 জন, তার মধ্যে 66 জন ফেরত এসেছে। আবার এর মধ্যে 100 জনের কথা, 100 জন মানে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। 844 জন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা 844 জন, এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে, 1400 জন বলছে জাতিসংঘ, কোনটা সত্যি কথা? তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন, পুলিশ কয়জন, এই 844 এর মধ্যে পুলিশ কয়জন আছে, এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই আগস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি, তারা বলছে যে আগুনে পোড়াইছি আমরা। ওই যে দাঁড়িয়াল একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকরাইলের কি যেন বলছে যে আমি কিং সনি আমি পুড়িয়েছি। তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা বাসও পড়ে নাই বিএনপি। তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকে একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের 2টা দেখলাম, যে সাদিক কায়েমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে। এই পুরো ঘটনাটা আন্দোলন তো বলবো না, এই মেইহ্যাম, এই সহিংসতাটা এটা শিবির করেছে, এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু বলেছে। বাউফল থেকে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? আপনি আমাকে বলেন না, মানে আপনি আন্দোলন বলছেন না, কিন্তু ধরেন আপনি কি বলেন, আপনি কি বলেন যে যারা বলছে যে এইটা হত্যার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী, আমি আপনাকে প্রশ্নটা করি আপা, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল, এটাকে আন্দোলন বলবেন আপনি? নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে রাজপথে নিয়ে আসা হবে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না, কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে এটাকে আন্দোলন বলা যায়? আপনাকে আমি যখন আন্দোলন বলা যায় যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন, যে আমি বলছি আপনি কি বলছেন এটাকে মেহ্যাম মনে হয় না? আন্দোলন বলছি যে এটা একটা আন্দোলন। আন্দোলন বলুন, কেন আন্দোলন বলেন? যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, যেখানে বলছে তারা স্নাইপার এনেছে, লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল, আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন কেমনে হয় যে লস্করে তৈয়বার মতো একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসেছে, এটা কিভাবে হয়? আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট, কিন্তু এখানে অনেক কিছু যে আছে সেই ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন, আর বাকি সব কথা আপনি যখন আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা, এটা কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন, তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা বুঝতে পারেন, না বুঝতে অনুষ্ঠান দিয়ে বিবেচনা করবো না, আমি বলবো যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা দিচ্ছেন। আমি সবসময় এখন মনে করেন যে ব্যাপারটা এমন যে উনি অতীতে অনেক ভালো কাজ করেছেন। না আমি যদি অতীতে 10টা ভালো কাজ করি আর একজনকে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে তো কি হয়েছে, উনি তো 10 জনকে ল্যাং থেকে উঠিয়েছেন, এটা তো একটা উদাহরণ হতে পারে না। আপনি আমার কাছে এটাকে আন্দোলন বলছেন, অন্য জায়গা থেকে আন্দোলন বলছেন কি বলছেন না, আমি এটা তো বড় ব্যাপার না। যে অতিথিকে আমি আমার অতিথি বানাই, সম্মানিত অতিথি হিসেবে যারা আমার সাথে যোগদান করেন, আমি তাদেরকে তাদের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করি। আমি আপনার সাথে বসে বসে আওয়ামী লীগের কত উন্নয়ন হয়েছে এই গল্পটা আপনার সাথে বসে বসে করবো না। এটাই আমার অনুষ্ঠানের এইরকম একটা প্যাটার্ন, বা জঙ্গিরা কে কোথায় হামলা করলো সেটি আপনার সাথে আমার আলোচনার বিষয় বলছে না। এইটা না আপনার সাথে একমত, এইটা আপনার নিরপেক্ষতা বা আপনার যে
আমরা এই কারণে আপনাকে পছন্দ করি, আপনার প্রোগ্রামগুলোতে পছন্দ করি, মানুষ পছন্দ করে, সেটা ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এইটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না, ব্যাপারটা অমন না। না না, আমি আপনি আছেন বলে না, এটা একটা আন্দোলন, এই অর্থে কি নয় ব্যারিস্টার মজুমদার? ধরেন এখানে দেশে বিদেশে, দেশে দেশে বিভিন্ন দেশে দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়, মানে দেশের মধ্যে ছাত্রছাত্রী সবাই, আপনি পরিচিত প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন, কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে, তারা নিজে বা তারা তাদের সন্তানরা, ভাই বোন, নানা, তারা রাস্তায় দাঁড়িয়েছে। এখন তো তারা বলছে আগেই ভালো ছিলাম, এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না, ওই মুহূর্তে তারা বলেছিল বটে, আমি আপনার সাথে একমত। কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই, এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাইতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা, এখন বলছে জুলাইয়ের কথা। এই জায়গায় মেয়ের আফরোজ শাওন আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে, শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই তাকে আজকে কত হামলা মামলা, তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি, যেখানে লস্করে তৈবা বলছে যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নেই, লস্করে তৈবা বিরাট বড় পার্সেন করে মোজাম্মেল হাসমি, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন, আমি আপনি দেখেছেন, তাহলে এইটাকে আপনি আন্দোলন এখন কিভাবে বলেন? তখন আপনি জানতেন না, পারফেক্টলি ফাইন যে আপনি 5ই আগস্টের পর এটা জানতে পারেন নাই, পরে যখন জানলেন তখন তো আপনার নিজেরই এইটা চিন্তা করা হচ্ছে, হ্যাঁ কাকে আমি আন্দোলন বললাম এতদিন ধরে, কাকে আমি বললাম যে এটা প্রধানমন্ত্রীর, সেটি তো না, কিন্তু সাধারণ আপামর মানুষের সম্পৃক্ততার কথা আমি বলছি। যখন সাধারণ আপামর মানুষের সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, তাদেরও আছে সম্পৃক্ততা, কিন্তু তাই বলে তাদেরই আন্দোলন। আমি একটা কথা বলি, সাধারণ মানুষ কি মনে করেছে, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি, সাধারণ মানুষ মনে করেছে যে একটা অন্যায় হচ্ছে, তাই তারা অনেকেই রাস্তায় এসেছে। আমি তো এটা তো আমি অস্বীকার করছি না, আমি স্বীকার করছি অনেক জায়গাতে এটা হয়েছে, কিন্তু বেশিরভাগই তো এটা ক্যাপচার্ড বাই জামাত শিবির, জঙ্গি এরা। সাধারণ মানুষ তো বুঝেছে পরে, যখন তারা বুঝেছে তখন তারা এটাকে আন্দোলন বলছে না, তারা বলছে আগেই ভালো ছিলাম। মানে কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে ভালো ছিল, ফলে তারা যেটা গেছে তারা লজ্জিত, কিন্তু ভোট ঠিক না, তারাও এটা বলছে না। সুতরাং তাদের যে চিন্তা সেটা তো সম্মান জানিয়ে এটা আন্দোলন বলা যায়। এটা প্রমাণ হলো না যে তারা লজ্জিত বা তারা আসলে মানে কি বলেন আপনি? সারাক্ষণ তো আমি টিভিতে তাই দেখি, আমি তো মোটামুটি ফেসবুকে, আপনি যদি বলেন বাংলাদেশের যারা এই যে এই টিভি চ্যানেলগুলো আছে ওগুলোর কথা বাদ দেন, তারা তো আপনি যে সাংবাদিক ছিলেন আছেনও, আপনি জানেন যে হাউ ইট ওয়ার্কস। আপনি জানেন যে নাজরিন মুন্নি আমাকে ফোন করে বলেছেন যে সালাউদ্দিনের ভয়ে সে যেতে পারে না, আমি যাতে সালাউদ্দিনকে নিয়ে একটা ব্লগ বানাই। আমি নাজরিন মুন্নিকে বললাম যে কি হয়েছে বলেন তো, বলে যে তার ভয়ে আমি টিভিতে যেতে পারি না, ডিবিসি না কোথায় যেন চাকরি করতে 71 ছেড়ে। কি ঘটনা? তিনি আমাকে বললেন যে সালাউদ্দিন তাকে ফোন করে তাকে থ্রেট দেয় এবং ওই টিভিতে তাকে থ্রেট দেয়। এখন সালাউদ্দিন কেন, এই যে বিএনপি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাজরিন মুন্নি আমাকে নিজে ফোন করে বলেছেন ভাই আমাদেরকে আপনারা কবে আসবেন একটু বলেন, একটু বাঁচান আমাদেরকে। তা আমি বললাম যে কেন, আপনি যখন লাল আন্দোলনে যোগ দিয়েছেন তার পক্ষে বলেছেন, বলে ভাই এগুলো বলে আর লজ্জা দিয়েন না, এই সালাউদ্দিনের ভয় তো চাকরি করতে পারবো না ভাই। এই নাজরিন মুন্নি আমাকে এটা ফোন করে বলেছেন, আমি একদম প্রকাশ্যে বলেছি, লাইভে বলছি। তাহলে কি বিষয়টা এরকম যে ফুটন্ত তাওয়া থেকে জ্বলন্ত উনুনে একদল মানুষ পড়েছেন? মানে না, আমি বলবো যে শীতল সুন্দর আবহাওয়া থেকে মানুষ আগুনে পড়েছে। শীতল সুন্দর ফুটন্ত আগুন কেন বলছেন? শীতল চমৎকার সুন্দর আর্দ্র আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা, শীতল চমৎকার সুন্দর আবহাওয়া থেকে মানুষ একদম মানে তখন কেন তারা লাল হয়ে গেল, তখন কেন তারা রাস্তায় নামলো? এত শীতল সুন্দর আবহাওয়া থাকলে সেই প্রশ্নটা আপনি ভুল বুঝেছে। আপনি আপনার জীবনে অনেক সময় ভুল বুঝেছেন না, অনেক কাজ করে ফেলেছেন, পরে আপনার মনে হচ্ছে না এটা কি করলাম, ওরকমই একটা ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনার যে ভুল বোঝা, সেই ভুল বোঝাকে আমি দোষ দিতে পারি না, কারণ আপনি ডিরেইলড হয়েছেন বাই জামাত শিবির। মানে আমি আপনাকে দিয়ে, মানে আপনি যদি জনগণ হন আর কি, সেই অর্থে বলছি। আমি আপনার কাছে এই প্রশ্ন করতে চাই, ধরেন জামাত শিবির বা এই আন্দোলনে বিএনপিও ছিল, তারাও দাবি করে মানে তারা আসলে কি করতে পারতো? আপনি মানে তাদের নির্বাচিত হবার কোনো সুযোগ সম্ভাবনা কিছুই রাখা হয়েছিল না, মানে একের পর এক 14তে 18তে তারা বিশ্বাস করে এসেছিল, 18তে বিশ্বাস করে এসেছিল, কিন্তু 18-র পরিণতি দেখা গেছে 24-এও হলো না, এরপরে কখনো হবে বলে সেই আভাস কি হয়েছে কেন বলছেন আমি জানি না, এটা নিলে তো আবার আরেকটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনি যেটা বলছেন সেটাকে আমি কমপ্লিটলি ডিনাই করি। আমি মনে করি যে আমাদের সামনে যেখানে 2026-এর মাগরিবের ইলেকশন আছে,
সেইটা দেখার পরে আপনার মনে হয় না 18 নিয়ে প্রশ্ন করা উচিত, আপনার 14 নিয়ে প্রশ্ন করা উচিত? তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, ওই যুদ্ধাপরাধীরা বলছে যে তারা ইলেকশনে আসবে না, তাদের কি ইলেকশনে আনার জন্য পায়ে ধরতে হবে? আপনি হয়তো বা জানেন না যে ব্রিটিশ হাই কমিশন অনেক চেষ্টা করেছিল। তারেক রহমান ইলেকশনে আসতে চেয়েছিল, তারেক রহমান কথা বলতে চেয়েছিল, আপনি জানেন না। অনেক ঘটনাই আমি আপনাকে বলি, আমরা তো এই সারফেস, আপনিও জানেন হয়তো, অনেক সময় বলেন না, কিন্তু আমি আপনাকে বলছি, ইলেকশনে জামাত ইসলামী আসতে চেয়েছিল, বিএনপি আসতে চেয়েছিল, 2024 ইলেকশন আসতে চেয়েছিল। আমাদের কাছে সেগুলোর যথেষ্ট প্রুফ আছে, এগুলোর সামনে আসবে। আমরা তো শ্বেতপত্র প্রকাশ করবো, কারা কারা কি বলছে না বলছে, এখন আমরা সমস্ত কিছু প্রকাশ করবো। কিন্তু কেন আসলো না? আমরা তো তাদেরকে দাওয়াত করে আনবো না, তারা নানান ধরনের শর্ত দিচ্ছে। আমরা আমাদের পরিষ্কার ভাবে বলা ছিল যে ইলেকশনে আসবেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে। আমরা ভাই এখানে আপনাদেরকে শর্ত মানার না মানার কেউ না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন 45 মিনিটের একটা দীর্ঘ আলাপ হয়েছিল 2014 ইলেকশনের সময়। তিনি তাকে বলেছেন যে চলেন আমরা সবাই মিলে সব দল থেকে আমরা প্রতিনিধি নিয়োগ করে আমরা ইলেকশনটা করি। খালেদা জিয়া তখন বলেছিলেন অসহযোগ আন্দোলন চলছে, এটা চলবে, তিনি হরতাল বন্ধ করবেন না। তখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ অপমান করা বলেছিলেন বলে 14তে মানুষ ভোট দিতে পারবে না, 24-এ মানুষ 18তে দিতে না, সেটার জন্য না। 2014 ইলেকশনের আগে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছিল, এমন তো না যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। তখন সেই সময় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তখন এই ব্যাপারটাতে রাজি ছিলেন না। তিনি বলেছেন যে হরতাল চলবে, আমি নেগোসিয়েশন ওই হরতাল রাখা অবস্থায় করব। প্লাস আপনারা তো সেই কনভারসেশনটা শুনেছেন কি হয়েছে না হয়েছে, যদিও সেটা কোনো আদালতে প্রমাণিত না সেই কনভারসেশন, বাট আমি রেফার করলাম, আপনি এটা ডিনাই করতে পারেন যেটা ওনাদের কনভারসেশন না, সেটা আলাদা কথা। আমি যদি এটা বলি যে তারা কনভারসেশন করেছেন, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ ছিল। 2018 ইলেকশনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সময় বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে চমৎকার ইলেকশন হচ্ছে, সুষ্ঠু ইলেকশন হচ্ছে। উনি 4টার পর থেকে বলা শুরু করলেন যে না মানি না। তার আগ পর্যন্ত 12টা, তার আগ পর্যন্ত কখন? আমি মনে করতে পারছি না, তবে 4টা পর্যন্ত না। মানে আপনি যেটা মনে করতে পারেন না, কিন্তু আপনি সেটা ডিনাই করে বসে আছেন। আমি তো আপনাকে তার সময়টা বলছি যে 4টা দায়িত্ব নিয়ে বলেন তাহলে ঠিক আছে। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলেছেন যে ইলেকশন সুন্দর হচ্ছে, চমৎকার হচ্ছে। তো তারা ইলেকশন চমৎকার সুন্দর হওয়ার পরে, এবং এই ইলেকশনটা যদি খারাপই হয়, এটা যদি ধরেন আমরা অবৈধ যেটাকে বলা হচ্ছে যে ইলেকশন হয়নি, তাহলে বিএনপি শপথ নিল কেন? রুমিন ফারহানা আপনার এমপি হলো কেন? হারুনুর রশিদ এমপি হলো কেন? তারা তো এই ইলেকশনটাকে মেনেই এসেছে। তো ইলেকশন যদি নাই হয়, তারা শপথ নিল কেন? আমাকে এই কথা বলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন তাদেরকেও আমরা করেছি যে এই প্রশ্নটার উত্তর কি, তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। সুতরাং যেখানে বিরোধী দল বলছে ইলেকশন ঠিক আছে, সেখানে আপনি বলছেন ঠিক নাই। আমি ঠিক বুঝতে পারলাম না কেন মির্জা ফখরুল ইসলাম বিরোধী দল ট্যাসিটলি বলছে, কারণ তারা সংসদে গেছে, তারা ফ্ল্যাটও চেয়েছে। রুমিন ফারহানা ফ্ল্যাট চায়নি, চেয়েছে তো, এবং সেটার জন্য সে অবশ্যই তার রাইট আছে চাওয়ার। ওইটাকে আমি ট্রল করছি না, আমি এটা প্রমাণ করছি বা বলছি যে বিএনপি যদি এই ইলেকশনকে বর্জন করতো, তাহলে তারা বলতো যে ইলেকশন মানে না, ইলেকশন হয়নি। তারা ইলেকশনটাকে মেনে নিয়েছে বলেই তো সংসদে গেছে। একদিকে আমি আপনার সাথে কোলাকুলি করবো, আবার অন্যদিকে আমি আপনাকে বলবো যে না আপনি খারাপ কাজ করছেন, দ্রুত একসাথে যায় না। আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারে ছিল, আওয়ামী লীগ আইন মানে প্রশাসন তাদের হাতে ছিল, আওয়ামী লীগ আইন প্রণয়নের দায়িত্ব ছিল, সবকিছু আওয়ামী লীগ দায়িত্ব ছিল। আমরা করেছি কিন্তু হয় নাই, এতটুকু কি স্পষ্ট জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য? মানে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা। আপনি দেখেন এগুলোর তো অনুবাদ নানান ধরনের আছে, নানান ধরনের ট্রান্সলেশন আছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে 18 ইলেকশন নিয়ে আমরা তর্কাতর্কি করতে পারবো। এমনকি যে ধরেন যেসব জায়গাতে প্রবলেম হয়েছে বলে আমরা দেখেছি শুনেছি, সেসব নিয়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা কথা বলতে পারবো। কিন্তু এইটাকে একেবারে আপনি খারিজ করে দিচ্ছেন, 18 ইলেকশন কোন ইলেকশনই না, আর 14 ইলেকশনে কেউ আসলে বলে ইলেকশনই না, এইটাকে আমি মানতে নারাজ। আমার কিন্তু বোঝাপড়াতে মনে হয় একটু আমাদের এদিক সেদিক হচ্ছে। আমিও কিন্তু আপনার সাথে তর্ক করতে রাজি। আপনি যে অভিযোগগুলো তুলেছেন, যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো কথা বলা তো উচিত। আমার কথাই ঠিক, আপনার কথাই ঠিক না, এটা না। আমি এইভাবে কথা বলতে চাই না। আমি আপনার কথাটাকে খুবই অনবোর্ডে নিলাম, শুনলাম, কিন্তু আমি আমার পাল্টা কথা বলেছি যে আমার কাছে মনে হচ্ছে ওই সময় আমি দেশে ছিলাম। আপনার কাছে মনে হচ্ছে বলে স্পষ্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলেছেন, আবার ধরেন
প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনিও বলেছেন যে একটা কথোপকথনে তিনিও জানতে পেরেছেন এটি যে মানে খোদ সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যে তিনি নিজেও এরকম ইলেকশন চান নাই, যেরকম ইলেকশন 18-তে হয়েছে শেষ পর্যন্ত। দেখুন, আমি হিয়ার্স এভিডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলবো না। গৌতম লাহিড়ী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনার সাথে গৌতম লাহিড়ী আপনার সাথে কথা বলেছেন, আমার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন গত 2 বছরে অসংখ্যবার। তো আমি কথা বলেছি উনার সাথে, কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই, শুধু গৌতম লাহিড়ীকে একাই বললো? মানে নির্বাচন প্রসঙ্গে কথা আমারও তো 18 ইলেকশন নিয়ে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো 18 ইলেকশন নিয়ে আমারও কথা হয়েছে, কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই। আচ্ছা, একটু মানে নির্বাচনের প্রসঙ্গ থেকে একটু এটাতে যাই যে তাহলে আপনারা মানে আওয়ামী লীগ মনে করছে যে যেই নেতৃত্বের অধীনে এরকম ক্ষমতাচ্যুত বা এইরকম সংগ্রামের আপনার ভাষায় অবস্থায় গিয়ে পড়তে হলো আওয়ামী লীগকে, সেই নেতৃত্বে কোন রকম পরিবর্তন না এনে বা সেই নেতৃত্ব বহাল থেকেই আপনারা এই সংগ্রাম সফল করতে পারবেন? আর দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, আপনি হয়তো জানবেন, এটা যেহেতু সাংগঠনিক বিষয় এবং আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আমার কোনো সদস্য পদ নেই, আমি একজন অনুরাগী সমর্থক মাত্র, বাট আমি ইনভলভড এই রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে নানানভাবে। সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারা আছে তাদের কমিটিগুলো দিয়ে দেওয়ার জন্য। যখনই কমিটিগুলোর কথা আসছে তখন কিন্তু নেতৃত্বের পরিবর্তনের ব্যাপারটা আসছে। আপনি দেখেন যে ছাত্রলীগের বিভিন্ন জায়গাতে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, যুবলীগের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন জায়গাতে হচ্ছে। এখন আপনি যদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম, তারপর হচ্ছে আওয়ামী লীগের মূল যারা কেন্দ্রীয় নেতাদের কথা বলেন, সেই সব ব্যাপারে সিদ্ধান্ত বা না সিদ্ধান্তের ব্যাপারটা এই মুহূর্তে আমি কেন এটাকে একটা বড় ডিল মনে করছি না, বা আপনার এই কথাকে কেন আমি মনে করি যে মানে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট আমি কেন এটাকে ধরেন খুবই সিগনিফিকেন্টলি ভাবি না। আপনি জানেন না যে আমাদের কিসের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা যখন দেখি যে আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছে, তাকে জবাই করে ফেলা হয়েছে, আমরা যখন দেখি যে বাবার সাথে দেখা করতে গিয়ে পরের দিন সকালবেলা তার লাশ পাওয়া যায়, আপনারা জানেন না যে এখানকার এক একটা নেতা কর্মী কি স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গাতে এসে এই নেতৃত্ব অনেতৃত্ব, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে এক সূত্রে গাঁথার জন্য তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে এই সময় যখন আপনি নেতৃত্বের চেঞ্জ এগুলো আনবেন, দলে এক ধরনের ঝাঁকুনি তৈরি হবে। বরঞ্চ এই মুহূর্তে সবাই, এটাকে আমরা বলি হচ্ছে হোল্ড দ্য লাইন, আমরা সবাই একসাথে আগে সার্ভাইভ করাটা জরুরি। এরপরে কে নেতৃত্বে আসবে, চেঞ্জ, সাফল, রিসাফল, এগুলো দলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একা সিদ্ধান্ত নেন না। এখানে প্রেসিডিয়াম, একটা কাউন্সিল আছে, সদস্যরা আছে, দলের একটা কাঠামো আছে, আমাদেরকে কাউন্সিল করার মতো অবস্থায় আমরা আছি। এই যে দলের পরিবর্তন আসবে আপা, এই যে দলের পরিবর্তন আসবে, দলের পরিবর্তন কিভাবে হয়? কাউন্সিলের মাধ্যমে হয়। আমাদের এখন যেরকম অবস্থা, যেভাবে আমাদেরকে খুন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, আমরা কাউন্সিলটা করবো কিভাবে? আপনি তাহলে বলতে চাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি আমরা কাউন্সিল করব? না। এবার আমাদের যদি কাউন্সিল করার আমরা সুযোগ পাই, আমরা যদি কাউন্সিল করার সুযোগ পাই, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবে যেটা আপনি দেখেননি। আমাদের বুঝতে হবে মানে এই মুহূর্তে যেহেতু ভার্চুয়ালি দল চালাচ্ছেন, ফলে প্রশ্নটা করছিলাম। তবে বুঝলাম যে এটি এই মুহূর্তে আসলে প্রায়োরিটির মধ্যে নাই আপনাদের। বা ভার্চুয়ালি আমরা দল চালাচ্ছি এই কথাটা ঠিক না। রাজপথে আমাদের ছেলেপেলেরা মিছিল করছে, চেষ্টা করছে, আমাদের নেতারা ঘোষণা দিয়ে মিছিল করেছে গাজীপুরে। এই যে নাসির মোরল ছেলেটা, ও ঘোষণা দিয়ে গাজীপুরে মিছিল করেছে। আমাদের বিভিন্ন জায়গাতে হচ্ছে না। হ্যাঁ, ভার্চুয়াল জগতে একটা বড় অংশ জুড়ে আমরা কথা বলছি, লিখছি, বলছি, কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি যে কথাটা বলছেন, এই দলটা থেকে আপনার কথা মতো এর একটা সরকার, এরা আমাদেরকে ব্যান করেছে, সেই কথাও বলেন। আমরা তো এগুলোকে উজ্জ্বল করে আমরা মিছিল করছি, আমরা কথা বলছি, আমরা গ্রেফতার হচ্ছি। জি, আপনাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দলের শুধু ভার্চুয়াল বলাটা ঠিক হবে না আর কি। মানে দল পরিচালনার দলের নেতৃত্বে যারা আছেন ভার্চুয়ালি তো দিচ্ছেন, শেখ হাসিনা ভার্চুয়ালি কথা বলছেন। না, দলের নেতৃত্বে আছেন তিনি। তিনি যেহেতু একটি নিরাপদ স্থানে রয়েছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেহেতু তাকে নিরাপদ স্থানে এনেছেন, তিনি সেখান থেকে কথা বলছেন, ওই তার অবস্থানে। কিন্তু আপনি অন্যান্য নেতাদের কথা চিন্তা করেন, মানে আমি যদি অনেকেই রাস্তায় নামছে, কথা বলছে। 2 নম্বর ব্যক্তি ওবায়দুল কাদের বা তারপরে যারা আছেন প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের মানে যেই এটাকে চেইন অফ কমান্ড, আমরা তো একটা সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এটা নিয়ে তো আমি ডিনাই করছি না। এটা নিয়ে তো আমি ডিনাই করছি না। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় অনলাইনে বসে বসে ফেসবুকে দেশ চালাচ্ছি।
আমি তো জানি আপনি কোথায় কোনটা ইঙ্গিত করে কথা বলেন, এই জন্যই আমি কথাটা বলছি, তার মানে তো আমি বলতাম দেশ না। তো আপনারা আপনি চালাচ্ছেন না, ইঙ্গিত আপনাদের রাজনীতি ইঙ্গিত চালাচ্ছেন। করছেন, আমি ইঙ্গিতের জবাব দিচ্ছি। আপনি যদি আমাকে ওটা ইঙ্গিত না করতেন, আপনি তো আমি আপনারা দেখেন, তো দেশ চালাচ্ছেনই শুনেন, না, কোনটা আপনারা তো তাচ্ছিল্য, রাজনীতি চালাচ্ছেন কোনটা আপনারা। তাচ্ছিল্য এবং কোনটা সিরিয়াস তা তো আমি বুঝি। আপনি যদি আমাকে ফোন কেটে বলেন হ্যাঁ ভার্চুয়ালি আপনারা করছেন, আমি তো বুঝতে পারছি যে আপনি আমাকে খোঁচা দেওয়ার জন্য বলছেন। আপনি যখন আমাকে খোঁচা দেওয়ার জন্য বলবেন, আমি আপনাকে পাল্টা জবাব দিবই। আপনি এটা খোঁচা দেওয়ার উদ্দেশ্য নিয়ে না বলতেন, আমি একটা কথা বলতাম না। না, আমি আসলেই খোঁচা দেওয়ার উদ্দেশ্য বলিনি, আমি বলতে চেয়েছি অবশ্যই আপনি বলেছেন, আপনি খুব ভালো করেই জানেন আচ্ছা বলেছেন। ঠিক আছে, যদি আপনার তাই মনে হয়। এখন আপনারা বলছেন আবার, মানে আপনারা যে ভায়োলেন্সের কথা আপনাদের উপরে হচ্ছে বলে মানে বলছিলেন আপনি, আমরা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তাকে বলতে শুনছি যে রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই। মানে এখন কি আওয়ামী লীগ এরকম সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে? কখন কখন বলেছে, কোথায় বলেছে শোনাতে পারবেন? সম্ভবত পারবো, দাঁড়ান আমি আপনাকে, এর আগেও আপনাকে এরকম কারণ ওবায়দুল কাদেরকে এত বেশি সিরিয়াসলি মিসকোট করা হয় বিভিন্ন জায়গাতে, কারণ আন্দোলনের সময় বলা হয়েছে তিনি বলেছেন ছাত্রলীগই যথেষ্ট, এই লাইনটাই তিনি বলেন নাই। আপনি ওইটা একটু বাজিয়ে শোনাতে পারেন। সুতরাং আমি একটু ওনার কাছে শুনতে চাই যে উনি এক্স্যাক্টলি কোথায় কি বলেছেন। সো ওইটা শোনার পরে, পুরো বক্তব্যটা শোনার পরে আমি মন্তব্য করতে পারবো। মনে হয় পেয়ে গেছি, একটু আমি শোনানোর চেষ্টা করছি। শেষ হয়ে যাচ্ছে আমাদের অসংখ্য, আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ খুঁজি। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে, দিন যতই যাচ্ছে এই উচ্চারণ। এই যে একটু আপনাকে একটু পজ আমি দেই। আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, তার আগে তিনি কি বলেছেন? মানে বক্তব্যটার শুরুটা কি ছিল একটু বোঝা দরকার। কারণ ব্যাপারটা যদি এমন হয় যে লোকজন বলছে আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, এই ধরনের কোনো কথা বলেছেন কিনা? এই যে দেখেন, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই। হ্যাঁ, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, মানে এটা আওয়ামী লীগের শপথ। ভার্চুয়াল আলোচনায় তিনি এটি বলছেন। ওবায়দুল কাদের যদি এই কথাটা বলে থাকেন, এটা আমি আজকে আপনার কাছে শুনলাম প্রথম, আমি আসলে জানি না। তবে আপনি যদি এই বক্তব্যের, আমি হলে এই বক্তব্যটা আসলে একটু ডিফারেন্ট ভাবে দিতাম, উনি উনার মতো করে বলেছেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনার যদি চোখ তুলে নেয়, আপনার যদি কেউ রক্তচাক করে, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি তাকে কি করতেন আসলে? মানে আপনি হলে কি করতেন? মানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি তখনই একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারেন যিনি বলতেন আমাদেরকে কেউ কিছু না বললো আমি চোখ চাই, কেউ কিছু না বললো আমি রক্ত চাই। আমাদের যদি উনি বলে থাকেন, আমি মনে হয় ওনার কথা বুঝতে পারছি, আমাকে মারতে আসছে, হ্যাঁ আমাকে খুন করতে আসছে, আমি কি করবো? তাহলে তো ধরেন যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার স্টুডিওতে কেউ অ্যাটাক করতে আসে, আপনি কি করবেন? গান্ধীর মতো বলবেন যে বাবা এই আমার নিজের হাতে জামাটা বুনেছি, এটা তুমিও সাদা স্কার্ফ পরে বসে থাকো, গান্ধীজির মতো তাই বলবেন? একটা ছাগল নিয়ে হাঁটা দিতে বলবেন? কি করবেন? একটা পাল্টা পাঞ্চ করার ট্রাই করবেন? সেটিকে সেলফ ডিফেন্স বলে। আপনাকে যদি কেউ এখন আক্রমণ করে, চোখ বলে না, সেটিকে সেলফ ডিফেন্স বলে। না, চোখের বদলে চোখ একটা সিম্বলিক অর্থ। আমরা তো কথায় কথায় অনেক কথা বলি। চোখের বদলে চোখ মানে কি হচ্ছে যে কেউ চোখ দিলে, কেউ যদি আমার চোখ তুলে নিয়ে যায়, আমি তো চোখেই দেখবো না তার চোখ তোলার জন্য। এই জন্যই বলেছি যে এগুলো হচ্ছে খুবই সিম্বলিক কথা। আপনি সিম্বলিক কথাটাকে লিটারাল অ্যাপ্রোচে নিয়ে নিয়েছেন। আপনি ব্রিটিশ ল পড়েছেন, আমি আপনাকে বলি আপনি ব্রিটিশ ল পড়েছেন, আপনি লিটারাল অ্যাপ্রোচ, পারপোসিভ অ্যাপ্রোচ এগুলো নিশ্চয়ই পড়েছেন, আপনি জানেন। আমি আপনাকে একটা কথা বলি, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এগুলো হচ্ছে সিম্বলিক কথাবার্তা। মিছিলের মধ্যে কথা হয় জালো জালো আগুন জালো, শোনেন, মিছিলের মধ্যে কথা হয় অমুকের চামড়া তুলে নেবো আমরা, এরকম হয় না কথা, সিম্বলিক কথা। অর্থাৎ বলাটা হয়েছে যে আঘাত আসলে প্রতিঘাত হবে। আপনি ব্যাপারটাকে সহজ অনুবাদ না করে এটাকে আপনি লিটারালি অনুবাদ করে শোনেন, আমি ব্যাপারটাকে কিভাবে দেখি, আঘাত আসলে প্রতিঘাত আসবে, সুন্দরভাবে আমি আপনাকে বললাম, দেখেন এবার পছন্দ হয় কিনা। মানে এভাবে বললে হয়তো কথাটা এরকম শোনাতো না, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে, আপনি এত লিটারালি নেন, মাঝে মধ্যে আমি মজাই পাই। শোনেন, চোখের বদলে চোখ, চোখের বদলে চোখ, আঘাতের বদলে আঘাত, এগুলো হচ্ছে ঘাত প্রতিঘাত, মানে আঘাতের বদলে প্রতিঘাত। এখন উনি এই কথাটা বলেছেন, একটা ফ্রেজ, একটা ইডিয়মস এর মতো ধরে রাখেন। তো ধরেন
প্রচলিত আছে। তাহলে 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 জালো জালো আগুন জালো, মজুমদার, যা ফুলের মতো একদম পবিত্র, স্পষ্ট। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আছে আমাদের আচ্ছা, আমাদের একদম আমাদের স্পষ্ট আপনি রাজনীতিতে। বলছেন এটা মেটাফোর, কিন্তু ধরেন যারা গুম হয়েছেন এতদিন, যারা নানান রকম মামলা হামলা শিকার হয়েছেন রাজনীতি বিরোধী রাজনীতি করার জন্য, সেটা বিএনপি জামাত বা বিরোধী রাজনীতি করার জন্য, তারা যদি এখন সেই প্রতিঘাত করবার চিন্তা করে বা তারা যদি আক্রমণ করে সেটাকে আপনি আসলে কি বলবেন? তারাও তো ওই একই 1991 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এর ইলেকশন করলো, তখন তো এরশাদকে হটিয়ে আমরা তখন একটা নয়া গণতন্ত্র বলেছি, আমরা সেটাকে চালু করেছি। সেইখানে আমাদের 35,000 নেতাকর্মীকে আপনার ওই সময় গ্রেফতার করা হয় উইদিন 2 ইয়ার্স এর মধ্যে। ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিল করবে বলে এই কথা দিয়েও তারা করেনি।